বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম, এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো একাধারে ক্ষমতার প্রতীক, রহস্য এবং বিতর্কের জন্ম দিয়েছে। তেমনই একটি নাম তারেক রহমান, আর একটি বিতর্কিত স্থাপনা হাওয়া ভবন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি। এই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে এক প্রভাবশালী মুখে পরিণত হন। বনানীর 13 নম্বর রোডের হাওয়া ভবন হয়ে ওঠে এক বিকল্প ক্ষমতার কেন্দ্র। কিন্তু সময় যত গড়িয়েছে, দুর্নীতির অভিযোগ, দলীয় দুঃশাসন এবং রাজনৈতিক দমন পীড়নের ঘটনায় তারেক রহমান ক্রমশ বিতর্কের কেন্দ্রে উঠে আসেন। এরপর 2007 সালের 11 জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তখন শুরু হয় দুর্নীতি বিরোধী এক বিশাল অভিযান। একে একে গ্রেফতার হতে থাকেন দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং আমলারা। এবং তারপর ঘটে ইতিহাসের এক নাটকীয় মোড়। গ্রেফতার হন তারেক রহমান। দীর্ঘ 18 মাস কারাবাস, ভয়াবহ নির্যাতনের অভিযোগ আর আন্তর্জাতিক ও সামরিক কূটনীতি ঘিরে এক চরম দর কষাকষির পর একদিন তিনি দেশ ছেড়ে পাড়ি জমান লন্ডনের পথে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন তিনি দেশ ছাড়লেন? তিনি কি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন? কি ছিল সেই আপোষের শর্ত? এই ঘটনাগুলো আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রহস্যের আড়ালে ঢাকা। আজকের এই ভিডিওতে আমরা সেই চূড়ান্ত নাটকীয় অধ্যায়ের গভীরে প্রবেশ করব। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমানের রাজনৈতিক উত্থান শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের মতো একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হয়। এই পদবি ছিল তার রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তারেক রহমানের হাতে দলের ভবিষ্যৎ তুলে দেওয়ার এক স্পষ্ট ইঙ্গিত। তার এই দ্রুত উত্থান দলের ভেতর এবং বাইরে উভয় জায়গাতেই আলোচনার জন্ম দেয়। ঢাকার বনানীর 13 নম্বর রোডে অবস্থিত হাওয়া ভবন নামে একটি অফিসকেই বলা হতো তারেক রহমানের বিকল্প সরকার। এটি কেবল একটি রাজনৈতিক কার্যালয় ছিল না, বরং অনেকের বিশ্বাস ছিল যে এখান থেকেই দলের এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো। প্রধানমন্ত্রী কার্যালয় থাকা সত্ত্বেও হাওয়া ভবন যেন এক সমান্তরাল ক্ষমতা কেন্দ্র হিসেবে কাজ করছিল। এই ভবন থেকে নিয়োগ, প্রমোশন, মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও নির্দেশনা আসত বলে অভিযোগ ওঠে। অভিযোগ ছিল রাষ্ট্রের নিয়মিত প্রশাসনিক চ্যানেলকে পাশ কাটিয়ে এই ভবন থেকেই নীতি নির্ধারণ হতো। একে কেউ বলেছে ছায়া সরকার, কেউ বলেছে রাষ্ট্রের অদৃশ্য প্রধানমন্ত্রীর দপ্তর। ফলে একদিকে যেমন তারেক রহমান হয়ে উঠেছিলেন ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক, অন্যদিকে রাজনীতিতে তার বিরুদ্ধে জমা হতে থাকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং দলীয় প্রভাব বিস্তারের নানা অভিযোগ ও ক্ষোভ। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে। তৎকালীন সরকার রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে এক ব্যাপক অভিযান শুরু করে, যা দুর্নীতি বিরোধী অভিযান নামেই পরিচিতি লাভ করে। প্রথম 2 মাসের মধ্যেই দেশের প্রায় 150 জন প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন। এই অভিযান ছিল অত্যন্ত কঠোর এবং এর লক্ষ্য ছিল দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা। এই অভিযানের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ গ্রেফতার ছিল তারেক রহমান। অবশেষে 7 মার্চ 2007 তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের ঘটনা সারা দেশে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তাকে আদালতে হাজির করার সময় র্যাবের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরা তারেক রহমানের চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়, যা সবাইকে হতবাক করে দেয়। এই দৃশ্যটি তার গ্রেফতারের নাটকীয়তা এবং পরিস্থিতির ভয়াবহতাকে তুলে ধরে। তারেক রহমানের গ্রেফতার ছিল তৎকালীন সেনা সমর্থিত সরকারের ক্ষমতা প্রদর্শনের এক স্পষ্ট বার্তা, যা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন দিগন্ত উন্মোচন করে। গ্রেফতারের পর তারেক রহমানকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। এই রিমান্ড চলাকালীন তার উপর অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে, যা পরবর্তীতে তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল করে দেয়। আদালতে হাজির করার সময় তারেক রহমান নিজেই তার উপর চালানো নির্যাতনের বর্ণনা দেন। তিনি আদালতকে জানান, রিমান্ডে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে ছাদের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন চালানো হয়েছে।
এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর ছিল এবং মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এই অভিযোগগুলো যখন প্রকাশ্যে আসে তখন বিএনপি ও তার পরিবার প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে। তারেকের উপর অত্যাচারের তথ্য দ্রুতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে। এই শারীরিক ও মানসিক নির্যাতন তারেক রহমানের স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। তার এই অভিজ্ঞতা পরবর্তীতে তার নির্বাসিত জীবনের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। তারেক রহমানের গ্রেফতারের প্রায় 6 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয়। এর আগে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকেও গ্রেফতার করা হয়েছিল। এই পরিস্থিতিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশের 2 প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে। এই অবস্থায় সেনা সমর্থিত সরকারের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়, যার উদ্দেশ্য ছিল একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা। কিন্তু খালেদা জিয়া ছিলেন অনড়। তার প্রধান শর্ত ছিল যতক্ষণ না তার 2 ছেলেকে মুক্তি দেয়া হবে ততক্ষণ তিনি কোনো আলোচনায় অংশ নেবেন না। তার কাছে তার ছেলেদের মুক্তি ছিল যে কোনো রাজনৈতিক সমঝোতার পূর্ব শর্ত। প্রখ্যাত আইনজীবী এবং বিএনপি নেতা মওদুদ আহমদের লেখা বই কারাগারে কেমন ছিলাম থেকে জানা যায়, সেনা অফিসাররা মাঝরাতে খালেদা জিয়ার কাছে গিয়ে বিভিন্ন শর্তাদি নিয়ে দর কষাকষি করতেন। এই আলোচনাগুলো ছিল অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর। এই আলোচনা চলাকালীন খালেদা জিয়া দৃঢ়ভাবে বলেছিলেন, আমার 2 ছেলেকে মুক্তি দেয়া না হলে কোনো সমঝোতা হবে না। তারেক রহমানের মুক্তি ছিল তার কাছে যে কোনো মূল্যে অর্জন করার মতো একটি বিষয়। 2008 সালের 21শে আগস্টের একটি তার বার্তায় উল্লেখ করা হয়, খালেদা জিয়া ও সেনা সমর্থিত সরকারের মধ্যে একটি সমঝোতা কাছাকাছি, কিন্তু অবিশ্বাসের কারণে তা স্থায়ী হচ্ছে না। এই তার বার্তাটি ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে অনেক আলোচনা চলছিল এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল। মরিয়াটির আরেকটি তার বার্তায় আরও স্পষ্ট করে বলা হয় যে খালেদা জিয়া চাইছিলেন তারেক রহমান যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন এবং সে সময়ে রাজনীতি থেকে সাময়িক বিরতি নেন। এই চাওয়াটি ছিল তার ছেলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখে, কারণ তারেক রহমানের উপর চালানো নির্যাতনের পর তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। এই কূটনৈতিক বার্তাগুলো প্রমাণ করে যে তারেক রহমানের দেশত্যাগের বিষয়টি কেবল ব্যক্তিগত সিদ্ধান্তই ছিল না, বরং এটি ছিল একটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক চাপের ফল। তারেক রহমানের দেশত্যাগ এবং রাজনীতি থেকে তার সাময়িক বিরতি নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে। মওদুদ আহমদের অনুমান অনুযায়ী সম্ভবত খালেদা জিয়া এই শর্তে সম্মত হয়েছিলেন যে তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডে সাময়িক বিরতি নেবেন। এমনকি এ বিষয়ক কোনো চুক্তিপত্রে তারেক রহমান নিজেও স্বাক্ষর দিয়েছিলেন বলে অনুমান করা হয়। তখন খালেদা জিয়া বলেছিলেন, চিকিৎসকেরা বলেছেন তারেকের সুস্থ হতে 2-3 বছর লাগবে। এই কথাতেই বোঝা যায় তারেক রহমানের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে দেশের বাইরে উন্নত চিকিৎসা গ্রহণ করা তার জন্য অপরিহার্য ছিল। তাই দেশের বাইরে পাঠানোই ছিল একমাত্র উপায় তাকে কারাবাস থেকে মুক্তি দেয়া এবং স্বাস্থ্যের হাত থেকে বাঁচানোর। রাজনীতি থেকে সাময়িক বিরতি নেয়া বা আপোষ করা ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত, যা তারেক রহমানের জীবন এবং দলের ভবিষ্যৎ উভয়কে সুরক্ষিত করতে পারত। এই আপোষের মধ্য দিয়ে একটি রাজনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি হচ্ছিল, যা শেষ পর্যন্ত নির্বাচনের দিকে নিয়ে যায়। 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পান। তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা তখনও পুরোপুরি স্বাভাবিক ছিল না। জামিনে মুক্তি পাওয়ার মাত্র 8 দিন পর 11 সেপ্টেম্বর 2008 তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এই লন্ডন যাত্রা ছিল তার দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের শুরু। একই দিনে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেন। এই পদত্যাগটি ছিল তার রাজনৈতিক কর্মকাণ্ডে সাময়িক বিরতি নেওয়ার প্রতিশ্রুতির অংশ বলে মনে করা হয়। তারেক রহমানের লন্ডন যাত্রার কয়েক ঘন্টার মধ্যেই কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়াও। এই ঘটনাগুলো পরস্পর সংযুক্ত ছিল এবং একটি বৃহত্তর সমঝোতার অংশ ছিল বলেই ধারণা করা হয়। যদিও তারেক রহমান প্রাথমিকভাবে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, পরবর্তীতে তার নির্বাসিত জীবন দীর্ঘায়িত হয়। 2018 সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে স্বীকার করেন,
2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এটি নিশ্চিত করে যে তারেক রহমান লন্ডনে শুধু চিকিৎসার জন্য ছিলেন না, বরং তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে তারেক রহমান লন্ডন থেকে বিএনপির কার্যক্রম পরিচালনা করছেন। যদিও তিনি প্রকাশ্যে চিকিৎসার কথা বলেন, তবে এখন তিনি কার্যত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের এই দীর্ঘ প্রবাস জীবন এবং ভার্চুয়াল নেতৃত্ব তাকে দেশের রাজনীতিতে এক অনন্য অবস্থানে নিয়ে এসেছে। তিনি দূর থেকে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, সভা সমাবেশে বক্তব্য রাখছেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। 2008 সালে তারেক রহমানের দেশ ছাড়ার ঘটনাটি ছিল এক চূড়ান্ত রাজনৈতিক বোঝাপড়ার ফল। এতে ছিল নির্যাতন, ভয়, আপোষ, কূটনৈতিক চাপ এবং দল টিকিয়ে রাখার হিসাব নিকাশ। আজ প্রায় 15 বছর পরেও প্রশ্ন রয়ে গেছে, তারেক রহমান রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলেন নাকি তাকে বাধ্য করা হয়েছিল? তার নির্বাসিত জীবন কি সত্যি কেবল চিকিৎসার জন্য ছিল, নাকি তার পেছনে আরও গভীর রাজনৈতিক কৌশল লুকিয়েছিল? সম্প্রতি তার দেশে ফেরার গুঞ্জন এবং আইনি বাধা অপসারণের খবর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তিনি কি তার বাবার মতো দেশপ্রেমিক নেতা হিসেবে পরিচিত হবেন, নাকি তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তাকে বিতর্কিত করে রাখবে? তা সময়ই বলে দেবে।